আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির এবং আমি ফাহমিদা সালাম। দেশকে নতুন করে গড়তে হবে, বড় সংস্কার না হলে আবারও স্বৈরাচার ফিরে আসতে পারে বলে মন্তব্য করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর একটি হোটেলে জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদনে সুপারিশ বাস্তবায়ন জুলাই স্মরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের অনুসন্ধান ও তদন্ত প্রতিবেদন বিশ্ববাসীর কাছে এর ভয়াবহতা তুলে ধরেছে। এর বিচার করতে সরকার দায়বদ্ধ বলেও জানান প্রধান উপদেষ্টা। আতিকা রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর একটি হোটেলে ইউএন বাংলাদেশ জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদনে সুপারিশ বাস্তবায়ন নিয়ে জুলাই স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় গেল ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতনের ভুক্তভোগী জুলাই যোদ্ধা, মানবাধিকার কর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জুলাই স্মরণে মতামত তুলে ধরেন। আগে যে ধরনের বিচারহীনতা আমরা দেখতাম। অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কারে বেশি প্রাধান্য দিচ্ছে। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের আইনি জবাবদিহিতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার কাজ করছে। এই দেশ একেবারে নতুন করে বানিয়ে আনতে হবে। এটা উপরই একটা প্রলেপ দেওয়ার পরিবর্তন না, গভীরতমভাবে পরিবর্তন। সে গভীরতম পরিবর্তন যদি না করি, যেই স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি, আবার ঘুরে ফিরে এসে চলে আসবে এক ভঙ্গিতে না এক ভঙ্গিতে চলে আসবে। যতই আমরা আইন কানুন সামাল দিই, যেই সংস্কার আমাদের দরকার সেই সংস্কার আরো গভীরের সংস্কার। জাতির ভেতরে এমন কিছু রয়ে গেছে যেটা যত শাস্তি দিই, যত কিছু দিই, ওটা বোধহয় ওটার বীজ বোধহয় আমাদের মধ্যে থেকে যাবে। জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের রিপোর্ট ও আন্তর্জাতিক অনুসন্ধানী সাংবাদিকতার প্রশংসা করে তিনি বলেন, এসব প্রতিবেদন বিচার প্রক্রিয়ার বড় সহায়ক। An estimated 1,400 lives lost in just a few weeks. The report described the violence of systemic, directed and coordinated from the highest level of the previous regime. It raised urgent concerns about potential crimes against humanity and inspired the reports by the BBC and Al Jazeera. We are grateful to the Office of the High Commissioner for not only documenting these abuses, but for offering a comprehensive set of recommendations to help ensure that such violations never happen again. নতুন দেশ গড়তে সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সরকার প্রধান। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। মানুষের প্রয়োজনে না এলে সংস্কার কোনো কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সংস্কারকে ভয় পায় না তার দল, কারণ বিএনপির হাত ধরেই সংস্কার শুরু। অবিলম্বে প্রতিশ্রুত ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিয়ে দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। রুদ্র রফিকের রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভা। আমরা বাবুর সাথে রাজনীতি করেছি। সভায় যোগ দিয়ে বিএনপি নেতারা সাবেক এই ছাত্রনেতার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের স্মৃতিচারণ করেন। ছাত্র দলের অনেক ত্যাগী নেতা কর্মীকে আমরা হারিয়েছি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব অন্তত ১২টি বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হওয়ায় রাজনৈতিক দল ও কমিশনকে ধন্যবাদ জানান। এই সংস্কারগুলো তো আমাদের এই দলের বিএনপির, তো আমরা সংস্কারকে ভয় তো পাই না, আমরা সংস্কারকে স্বাগত নিই। ধন্যবাদ। অন্তত 12টা জায়গায় একমত হতে পেরেছি আমরা। সংসদে এই জায়গায় হয় যখন দেখি নতুন নতুন চিন্তা আসছে, সেই চিন্তা করেছে আমাদের দেশ জাতি ঠিক পরিচিত নয়। আনুপাতিক হারে নির্বাচনের প্রস্তাবনা থেকে সরে আসারও আহ্বান জানান মির্জা ফখরুল। যারা এখনো ইভিএমে ভোট দিতে পারে না, তার পিআর বুঝবে কি করে? এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে। অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন, আর দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন সেই সময়টাতে নির্বাচন দিন, মানুষকে তার অধিকারটা ফিরিয়ে দিন, ভোটের অধিকার ফিরিয়ে দিন। এর আগে বনানীতে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক আয়োজিত আলোচনা সভায় গুম খুনের পরিবারের শিশুদের পুনর্বাসনে অন্তর্বর্তী সরকার যথাযথ উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। সেই সংস্কার, সেই কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, আমাদের এই শিশুদের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে, তাদেরকে একটা নিরাপদ সিকিউর জীবন দিতে না পারে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রের গুণগত পরিবর্তনের প্রতিশ্রুতিও দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই পরিবারগুলোর পুনর্বাসনের জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবেন। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা।
জুলাইয়ের শেখ হাসিনা ও তার দোসরদের নৃশংসতা ৭১-এর পাকিস্তানি বাহিনীর বর্বরতাকেও ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মঙ্গলবার বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে জুলাই গণহত্যার বিচার বিষয়ক এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন। এ সময় পরিবেশ ও বন উপদেষ্টা বলেন, জুলাই হত্যাকাণ্ডে জড়িত ও নির্দেশদাতারা কিভাবে দেশ ছেড়ে পালালো তারও বিচার হওয়া প্রয়োজন। আরও জানাচ্ছেন জিএম মাহমুদ। আমার সন্তানটা শহীদ হয়েছে বৈষম্য বিরোধী একটা দেশ গঠনের জন্য, কোথাও তার কোনো প্রকাশ দেখছি না। জুলাই গণহত্যার বিচার নিয়ে এভাবেই অভিব্যক্তি জানান শহীদ পরিবার। মঙ্গলবার রাজধানীর আইন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জুলাই গণহত্যার বিচার, আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠানে জুলাই গণহত্যা প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, এই ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের এখনও কোনো অনুশোচনা নেই। তবে তিনি আশ্বস্ত করেন, বর্তমান সরকারের আমলেই কাঙ্ক্ষিত মামলাগুলোর বিচার কাজ শেষ হবে। শেখ হাসিনা এবং তার দোসররা যেই অপরাধ বাংলাদেশে করেছে, আমি আমার মনে 1971 সনে পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করে নাই। আপনারা যখন এই মহাখুনি শেখ হাসিনার অডিওগুলো শুনেন, দেখবেন এখনো তার নির্যাতন করার ইচ্ছা পুরা মাত্রায় আছে, প্রতিশোধ নেওয়ার। এরা কি এই বিচারের কোনো রকম যদি গাফলতি থাকে, কোনো রকম ফল্ট থাকে বা যদি নাও থাকে, সেটা এক্সপ্লোর করার চেষ্টা করবে না? এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জুলাই গণহত্যার বিচার দ্রুত শেষ না হলে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে। আমরা এখনো গ্রেফতার বাণিজ্য, মামলা বাণিজ্য এই সমস্ত শব্দ থেকে মুক্তি পেলাম না। তো এটা যদি আপনি ঠিকও করে দিয়ে যান, কিন্তু রাজনৈতিক কালচার যদি না বদলায়, রাজনীতি যদি বিচারটাকে নিজের মধ্যে ধারণ না করে, তাহলে এই পরিবর্তন আসলে কখনো প্রাতিষ্ঠানিক হবে না। বিচার কাজের অগ্রগতি নিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, নির্দেশদাতাদের একটি বড় অংশের বিচার ডিসেম্বরের মধ্যেই শেষ হবে। অনুষ্ঠানে অংশ নিয়ে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। যে পুলিশ হাসিনা বসিয়ে দিয়ে গেছে, তাদেরকে দিয়ে আপনারা নির্বাচন করবেন, কিভাবে করবেন নির্বাচন? যে সংবিধানকে ধ্বংস করে গেছে হাসিনা, সেই সংবিধান তো এই সরকারের লেজিটিমেসির উৎস হতে পারে না, কোনো অবস্থাতে পারে না। জিএম মাহমুদ, RTV, ঢাকা। বৃহস্পতিবারের মধ্যে জুলাই সনদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আর জুলাই সনদের খসড়াকে অসম্পূর্ণ দাবি করে এর কিছু অংশকে বিপজ্জনক বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলাম। তবে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা প্রতিফলিত না হলে জুলাই সনদে স্বাক্ষর করা না করার বিষয়ে সিদ্ধান্ত নেবে এনসিপি। আর ভাষাগত পরিবর্তন চাওয়া বিএনপি। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। জুলাই সনদ ঘোষণা দ্বারপ্রান্তে এসেও চলছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভা। দ্বিতীয় পর্যায়ে শেষ মুহূর্তের আলোচনায় অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক বিষয়ে অনৈক্য প্রতিফলিত। এমন অবস্থায়ও আশাবাদী কমিশন। 30 জুলাইয়ের মধ্যে আমরা যেভাবেই হোক আমাদের সনদের চূড়ান্ত রূপ, অন্তত পক্ষে যে সমস্ত বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে সেগুলো সুস্পষ্ট করতে হবে এবং সনদে অন্তর্ভুক্ত করতে হবে। এদিকে রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেয়া জুলাই সনদের খসড়াকে পরিপূর্ণ বলতে নারাজ রাজনৈতিক দলগুলো। যে বিদ্যমান আইনগুলো আছে এই সমস্ত প্রতিষ্ঠানের, সাংবিধানিক প্রতিষ্ঠানের, সেই আইনগুলোতে আমরা আরও বেশি শক্ত করে কড়াকড়ি আরোপ করি এবং সেই সাংবিধানিক প্রতিষ্ঠান হোক, স্ট্যাটিউটরি প্রতিষ্ঠান হোক, সেই প্রতিষ্ঠানগুলোর আমরা জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করি, ট্রান্সপারেন্সি নিশ্চিত করি। আলোচনা হচ্ছে, আমরা একমত হচ্ছি বা সিদ্ধান্ত হচ্ছে, সেগুলো কিভাবে বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো ধরনের ইঙ্গিত স্পষ্টভাবে নাই। বরং যেটা লেখা হয়েছে সেটা একেবারেই শুধু হতাশাব্যঞ্জক নয়, এটা ডেঞ্জারাস। কমিশন থেকে বলা হয়েছিল 6টি পদ্ধতির কথা। 6টি পদ্ধতি আমাদের সাথে কোনোরূপ আলোচনা না করে যদি তারা একটি জুলাই সনদ তৈরি করে ফেলতে চান, আমরা সেটির পক্ষে নই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় একমত থাকলেও মঙ্গলবারের আলোচনায়ও বাছাই প্রক্রিয়া নিয়ে একমতে পৌঁছতে পারেনি রাজনৈতিক দলগুলো। পার্লামেন্ট তো অটোমেটিক্যালি যে কোনো বিষয়ের সমস্যার সমাধানের জন্য পার্লামেন্ট কাজ করবেই, কিন্তু এটা যদি আমরা সংবিধানে লিখে দেই বা বিধির মধ্যে সংযুক্ত করি, তাহলে এটাকে একটা মিসইউজ করে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে ম্যানিপুলেট করার একটা সুযোগ তৈরি হবে। আগামী 31 জুলাইয়ের ভেতরে আমরা জাতীয় সমঝোতা সনদের ব্যাপারে মোটামুটি একটা ঐক্যমতের জায়গায় আসতে পারবো এবং অবশ্যই আমাদের গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকীর আগেই
5ই আগস্টের আগে আমরা একটা জাতীয় সমঝোতা সনদ আমরা স্বাক্ষর করতে পারবো। দিনের শেষ বেলায় সংসদের নারী প্রতিনিধিত্ব 50 থেকে 100 নির্ধারণ নিয়ে আলোচনা হয়। জাহিদ রহমান, RTV, ঢাকা। বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি থেকে মুজিববাদকে বিতাড়িত করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে শহীদদের স্মরণে দোয়া মাহফিলে তিনি কথা বলেন। তিনি বলেন, মুজিববাদদের বিচারের আওতায় আনা হবে। এর আগে টাঙ্গাইলের কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে নাহিদ বলেন, ভাসানী না হলে শেখ মুজিব তৈরি হতো না। মাওলানা ভাসানী ছিলেন স্বাধীনতা সংগ্রামের অন্যতম স্থপতি। তার আদর্শের পথ ধরে এনসিপি নতুন বাংলাদেশ গড়বে বলেও জানান নাহিদ। বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটি থেকে আমরা মুজিববাদীদের বিতাড়িত করব, মুজিববাদীদের আমরা বিচারের আওতায় আনবো। মাওলানা ভাসানীরা না থাকলে শেখ মুজিব কখনো তৈরি হতে পারত না। যেই 69-এর গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আওয়ামী লীগ নেতৃত্ব নিয়েছে, সেই 69-এর গণ অভ্যুত্থানের অন্যতম কারিগর ছিলেন, নেপথ্যের পুরুষ ছিলেন মাওলানা ভাসানী। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পদ পুঁজি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার আব্দুর রাজ্জাক ওরফে রিয়াদের উত্থানে হতবাক তার গ্রামের বাড়ি নোয়াখালী নবীপুরের প্রতিবেশীরা। তাদের দাবি, কিছুদিন আগেও রিকশা চালাতেন তার বাবা, মা করতেন অন্যের বাসায় কাজ। এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় চলত রাজ্জাকের পড়াশোনা। তবে 5 আগস্টের পর পাল্টে যায় তাদের পরিবারের চিত্র। টিনের ঘরের স্থানে ওঠে পাকা দালান। নোয়াখালী থেকে জাহাঙ্গীর পাটোয়ারির পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন আব্দুল হামিদ। এ যেন রাতারাতি আঙুল ফুলে কলা গাছ। 1 বছর আগেও যার বাড়িতে ছিল টিনের ঘর, বাবা রিকশা চালিয়ে চালাতেন সংসার, 5 আগস্টের পর তাদের বাড়িতেই নির্মাণাধীন পাকা দালান। বনে গেছেন কোটি টাকার মালিক। বলছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম গণতান্ত্রিক ছাত্র সংসদের সমন্বয়ক আব্দুর রাজ্জাক ওরফে রিয়াদের কথা। গত 26 জুলাই সাবেক আওয়ামী লীগ এমপি শাম্মীর গুলশানের বাসা থেকে চাঁদা আদায়ের সময় হাতে নাতেই গ্রেফতার হন তিনি। ক্ষমতার দাপট দেখাতে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ছবিও তুলতেন রিয়াদ। তার গ্রামের প্রতিবেশীরা বলছেন, সমন্বয়ক হওয়ার পর থেকেই পাল্টাতে থাকে রাজ্জাকের আচরণ। এত কম সময়ে এমন ধনী হবার রহস্যে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাদের মাথায়। তার পিতা একজন দিনমজুর ছিল, কিন্তু এহেন অবস্থায় আমরা বিগত 6-7 মাস বা 1 বছরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তার অভূতপূর্ব পরিবর্তন। এলাকার হিসেবে আমরা আজকে বাকরুদ্ধ এবং আমরা লজ্জিত। তার দৃষ্টান্তমূলক আমরা শাস্তি দাবি করছি। গত 8-9 মাসের ভিতরে সে যেমন আলাউদ্দিনের চেরাগের মতো ঘর দরজা করছে, জায়গা জমি করতেছে, ব্যাংক বিলি, সে কোথায় হয়েছে সেটা আমরা জানি না। তবে সব অভিযোগ অস্বীকার করে ঋণ ও আত্মীয় স্বজন থেকে আর্থিক সহযোগিতা নিয়ে পাকা বাড়ি বানানো হচ্ছে বলে দাবি তার বড় বোনের। একজন রিক্সা চালককে একটা ঘর দিতে পারে না, আমার বড় ভাই একটা চাকরি করে, ও টাকা দিচ্ছে, আমাদের এলাকাবাসী দিচ্ছে, তাহলে সবাই মিলে সহযোগিতা করলে কি একটা ঘর উঠে না? অভিযোগ আছে আওয়ামী আমলে রিয়াদের সখ্যতা ছিল পলাতক এমপি ওবায়দুল কাদেরের ভাইয়ের সঙ্গেও। জুলাই আন্দোলনের ট্যাগ ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হলে তার দৃষ্টান্তমূলক শাস্তি চান এলাকাবাসী। আব্দুল হামিদ, RTV। জাতীয় সরকার ও নির্বাচনের সময়সীমা নির্ধারণ বাংলাদেশের একান্তই অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ডিক্যাপ টকে এ মন্তব্য করেন তিনি জানান, আওয়ামী লীগ সরকারের সময় তারা বিরোধী দলগুলোর সঙ্গে যোগাযোগে চীনকে বাধা দিয়েছে। রাকিব হাসানের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন ডিক্যাপ আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় তিনি কথা বলেন বাংলাদেশের জাতীয় সরকার গঠন ও সংসদ নির্বাচন বিষয়ে। চীন কখনো অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলতে আগ্রহী নয়। চীন আশা করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একটি অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন করতে পারবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বিএনপি ও জামায়াত সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগে চীনকে বাধা দিত বলে অভিযোগ রাষ্ট্রদূতের।
আমরা এখন বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করেছি এবং দলগুলো চীনের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে চায়। তবে গেল 10 বছর বিরোধী দলগুলোর সঙ্গে যোগাযোগে বাধা দিয়েছে আওয়ামী লীগ সরকার। বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করতে চীনের আগ্রহের কথা জানান ইয়াও ওয়েন। তাদের লক্ষ্য উন্নত সমৃদ্ধ প্রতিবেশী গড়ে তোলার পাশাপাশি দেশগুলোর সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা। রাকিব হাসান, RTV, ঢাকা। বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের আরোপ করা 35% শুল্ক কমাতে ওয়াশিংটনে আজ রাত থেকে শুরু হচ্ছে তৃতীয় দফার আলোচনা। আলোচনায় অংশ নিতে সোমবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ প্রতিনিধি দল। বৈঠকটি চলবে 29 থেকে 31 জুলাই পর্যন্ত। এ সময় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের প্রতিনিধিরা। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দলে আরও রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে বোয়িং থেকে বিমান ক্রয় ছাড়াও আরও পণ্য কেনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মার্কিন প্রেসিডেন্টের নতুন ট্যারিফ নীতিতে বাণিজ্য ঘাটতি কমাতে প্যাকেজের আওতায় বিভিন্ন পণ্য কেনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সচিবালয় অর্থনৈতিক বিষয় এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব কথা বলেন তিনি। এখন থেকে সরকারি জমি আর কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে প্রতীকী মূল্যে বরাদ্দ না দেওয়ার প্রস্তাবনার কথাও জানান অর্থ উপদেষ্টা। বশির সাহেব কালকে গেছেন, আরো আছে, ওই প্যাকেজটা নিয়ে গিয়েছে যে কি কি কিনতে পারে, কি সার আর LNG এটা আমরা স্টেডি ফ্লো রাখার জন্য আমরা ইনশিওর করছি। ডেটা সেন্টার করা, যে সোরেটটা ওটা ইমপ্রুভ করা, আর আপনার বস্ত্র পাট মন্ত্রণালয় কয়েকটা ছিল এবং LNG এটাই মেইন। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে ট্যারিফ নিয়ে আলোচনায় সরকারকে নেগোসিয়েশনেবল এবং নন নেগোসিয়েশনেবল বিষয়ে আলাদা করার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। পাশাপাশি বাণিজ্য বহির্ভূত বিষয়গুলো আলোচনার বাইরে রাখার পরামর্শ তাদের। তবে বিমান ক্রয় বাংলাদেশের অর্থনীতির জন্য কঠিন হবে বলে মনে করেন তারা। ট্যারিফের বিষয়টি সরকার গুরুত্বের সাথে নিয়েছে বলে মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র তৌহিদুর রহমানের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের উপর আরোপিত শুল্ক হার কমানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের নেতৃত্বে প্রতিনিধি দলে থাকছেন নিরাপত্তা উপদেষ্টা, বাণিজ্য সচিব সহ গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। আমাদের উপরে আমাদের কম্পিটিটরদের চেয়ে বেশি চাপিয়ে দিবে এরকমটা মনে করি নাই আমরা। ট্যারিফ কমাতে গিয়ে এমন কোনো শর্ত মানা ঠিক হবে না যাতে দীর্ঘমেয়াদী বাংলাদেশের জন্য মাথা ব্যথার কারণ হয়ে না দাঁড়ায়, বলছেন এই অর্থনীতিবিদ। বাণিজ্য বহির্ভূত বিষয়গুলোকে সরকারের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার ভিতরে এটাকে এড়িয়ে যাওয়া দরকার এবং বাণিজ্য সংক্রান্ত আলোচনার ভিতরেও যেটা দেখা দরকার যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে সমস্ত আমদানির করা গেলে ট্যারিফ কমবে সেই ধরনের বিষয়গুলোকে প্রাধিকার দেওয়া। বিমান ক্রয়ের কারণে বাংলাদেশ দীর্ঘমেয়াদী ঋণের জালে আবদ্ধ হবে বলেও মন্তব্য করেন তিনি। বড় আকারের আমদানির সুযোগ অনেক ধরনের পণ্যে রয়েছে, কিন্তু তার মানে এই না যে বাংলাদেশ এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিমান আমদানি করবে এবং অনেক ঋণ করে সেটা আমদানি করবে। কেননা ওই ঋণ নিয়ে একটা দীর্ঘমেয়াদী একটা দুশ্চিন্তার ভিতরে, আর্থিক ঋণের বা দায়ভারের ভিতরে পড়া, সেটির কোনো সুযোগ নেই। আলোচনায় বেসরকারি উদ্যোক্তারাও থাকার সুযোগ রয়েছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। ট্যারিফ বিষয়টা সেটা কিন্তু সরকার খুব সিরিয়াসলি বিষয়টা হ্যান্ডেল করতেছে। যুক্তরাষ্ট্রে তাদের তরফ থেকে আবার একটা লাইন আপ করে দেয় যে কারা কারা এখানে প্রতিনিধি দলের সদস্য হতে পারবেন। তারা যদি ব্যবসায়ীদেরকে অ্যালাউ করে অবশ্যই ব্যবসায়ীরাও যাবে, কারণ ব্যবসায়ীরা তো বার্গেনিং করে করেই তারা এক্সপোর্টার হয়েছে। গেল এপ্রিলে 14টি দেশের পণ্যের উপর নতুন শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। এরপর প্রধান উপদেষ্টার অনুরোধে তা 3 মাস স্থগিত করলেও 2% কমিয়ে 35% আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্ন ইউনিটে 33 জন ভর্তি রোগী রয়েছে। তবে রোগীদের পরিচর্যার পর ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউট। এছাড়া 3 জন এখনও সংকটাপন্ন থাকলেও চলছে নিবিড় পর্যবেক্ষণ। দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার নাসিরউদ্দিন। বলেন, 33 জনের মধ্যে শিশুর সংখ্যা আছে 27 জন এবং অ্যাডাল্ট 6 জন।
তবে 30% ওপর দগ্ধ রোগীর সংখ্যা আছে 8 জন। এদিকে কয়েকদিনের মধ্যে অধিকাংশ রোগী শারীরিক মানসিকভাবে উন্নীত হবে বলে জানান তিনি। আজকে আমরা আসলে কাউকে ছাড়পত্র দিচ্ছি না। আমাদের আইসিইউতে 3 জন আছে এবং একজনই শুধু ভেন্টিলেটরে, গতকাল যেটা ছিল একই। আমাদের মেল এইচডিউতে 2 জন রোগী আছে, ফিমেল এইচডিউতে আমাদের 5 জন রোগী আছে। আর পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আমাদের 4 জন রোগী এবং কেবিনে 19 জন। এর মধ্যে ক্রিটিক্যাল কন্ডিশনে আছে 3 জন এবং সিভিয়ার 8 জন। এবার নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে এসে আরও থাকছে। ডিসেম্বরের মধ্যে ভোলায় 5টি, সারা দেশে 18টি গ্যাস কূপের অনুসন্ধান চালানো হবে। আগামী বছর 21টি। মাতারবাড়িতে হবে ল্যান্ড বেস এলএনজি টার্মিনাল। এবং ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, 9 সেপ্টেম্বর ভোট। নির্বাচন নিয়ে কোনো হুমকি নেই বললেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। দেখছেন সন্ধ্যার সংবাদ, সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির এবং আমি ফাহমিদা সালাম। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ভোলায় 5টি আর সারা দেশে 18টি গ্যাস কূপের অনুসন্ধান চালাবে পেট্রোবাংলা। আগামী বছরে খনন করবে 21টি গ্যাস কূপ। একথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমান। মাতারবাড়িতে ল্যান্ড বেস এলএনজি টার্মিনাল করার কথাও জানান তিনি। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। জ্বালানি নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এই মত বিনিময় সভার আয়োজন করে পেট্রোবাংলা। এখানে জ্বালানি খাতের সংকট ও সম্ভাবনার কথা উঠে আসে। গত মাসের যে গ্যাস বুক তার উপর ভিত্তি করে গ্যাসের দৈনিক চাহিদা প্রায় 3850 মিলিয়ন ঘনফুট, তবে দেশীয় এবং আমদানিকৃত মিলিয়ে 2750 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে প্রতিদিন। বিশেষজ্ঞরা বলছেন চাহিদার আলোকে সরবরাহ করতে না পারায় অতিরিক্ত টাকায় এলএনজি আমদানি করতে হচ্ছে। এরপরও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। অবস্থায় নতুন কূপ খননের বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। আমি যতটুকু জানি ব্যাপেক্সের এবং তাদেরকে যদি আরেকটা ড্রিলিং করতে বলা হয় রিগ দিয়েও পারবে না। আমি যতটুকু জানি যে তাদের ক্রু নাই। সো আমি বলবো যে ব্যাপেক্স ইজ ফুললি অকুপাইড। সিস্টেম লসের পাশাপাশি ট্রান্সমিশন লাইনেও অন্তত 2% গ্যাস লস হওয়ায় প্রশ্ন তোলেন বিশ্লেষকরা। যে ডলার কই এলএনজি কেনার, সো ক্যান বি প্ল্যান দ্য গ্যাস সেক্টর বেসড অন এলএনজি ইম্পোর্ট, অর আমাদের অনেক এক্সপ্লোরেশনে অনেক গ্যাস পাবো, তাহলে এইটা আপনারা এই বিবেচনা করবেন। সিস্টেম ও ট্রান্সমিশন লস কমাতে পেট্রোবাংলা কাজ করছে জানিয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান গ্যাস অনুসন্ধানের কথা বলেন। বর্তমানে সিস্টেম লস কমানো সংক্রান্ত যে ড্রাইভগুলোর চলমান আছে এগুলি অন্যান্য যে কোনো সময়ের চাইতে সর্বোচ্চ পর্যায়ে। প্রাকৃতিক গ্যাসের তুলনায় এলএনজি আমদানি খরচ বেশি, তাই ল্যান্ড ভিত্তিক টার্মিনালের গুরুত্ব দেন তিনি। ভোলার গ্যাস সম্পর্কে ধারণা নিয়েই ভবিষ্যৎ পরিকল্পনা করছে পেট্রোবাংলা। ভোলার ক্ষেত্রে আমাদের একটা লিমিটেশন হলো যে আমরা যে নতুন 5টা কূপের চুক্তি হচ্ছে আগামী মাসে, সেইটার রেজাল্টের জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হচ্ছে। বাপেক্সকে গত সপ্তাহে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা ডিসেম্বরের মধ্যে পুরো ভোলা এবং চরফেশন এই পুরো এলাকা তারা 3D আওতায় নিয়ে আসবে। অবৈধ গ্যাস লাইন বন্ধে নিয়মিত অভিযানের পরামর্শ সংশ্লিষ্টদের। ইনফরমেশন ডিসিমিনেট করতে পারবো। তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী 10 আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। দাবি আপত্তি নিষ্পত্তির পর 31 আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানানো হয়েছে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দাবি আপত্তির জন্য সময় দেওয়া হবে 21 আগস্ট পর্যন্ত। ভোটার তালিকা আইন সংশোধন দেরিতে হওয়ার কারণে কমিশন সিদ্ধান্ত হয়েছিল প্রথমে একটি সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করবে, কিন্তু তা প্রকাশের আগেই আইন সংশোধন হয়ে আসায় এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
রাঙামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউপিডিএফ এর আস্তানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় তাদের মধ্যে গোলাগুলি হয়। অভিযানে উদ্ধার করা হয় AK-47 রাইফেল সহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। বাঘাইছড়ি সাজেক ইউনিয়নের মাচালং নরেন্দ্র কারবারি পাড়ায় এ ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এ তথ্য নিশ্চিত করেছে। তবে অস্ত্র উদ্ধারের ঘটনাটি অস্বীকার করেছে ইউপিডিএফ এর মুখপাত্র অঙ্গ মার্মা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট আগামী 9 সেপ্টেম্বর আর 26 আগস্ট বিকেল 4টায় প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সেনেট ভবনে সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করেন ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন। এ সময় নির্বাচন নিয়ে কোনো হুমকি নেই বলে মন্তব্য করেন তিনি। নাজমুল হুদা রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন। এতে 6 বছরের ব্যবধানে নভেম্বরের মতো অনুষ্ঠিত হচ্ছে ডাকসু নির্বাচন। ঘোষিত তফসিল অনুসারে আগামী 9 সেপ্টেম্বর সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত ভোট নেওয়া হবে। ভোটের পরপরই গণনা ও ফলাফল প্রকাশ করবে নির্বাচন কমিশন। এর আগে 30 জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। আপত্তি গ্রহণ শেষ হবে 6 আগস্ট বিকেল 4টায়। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 11 আগস্ট। পরদিন থেকে আগামী 18 আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করবে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র গ্রহণ শেষ হবে 19 আগস্ট। বাছাই 20 আগস্ট ও প্রার্থী তালিকা প্রকাশ করা হবে 21 আগস্ট দুপুর 1টায়। প্রার্থীরা চাইলে 25 আগস্ট দুপুর 1টার মধ্যে মনোনয়ন প্রত্যাহার করতে পারবে। পরদিন বিকেল 4টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। প্রার্থীদের নির্বাচনী প্রচারের জন্য সময় দেয়া হয়েছে 26 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত। ভোট গ্রহণের পরপরই অপটিক্যাল কাউন্টিং সিস্টেম OCS পদ্ধতিতে ভোট গণনা করা হবে। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। পরিচয়পত্র পে স্লিপ ছাড়া কাউকে ভোট প্রদান করতে দেয়া হবে না। ভোট কেন্দ্র প্রথমবারের মতো হলের বাইরে স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বিশ্ববিদ্যালয়ের 6টি নিরপেক্ষ স্থানে ভোট কেন্দ্র স্থাপন করা হবে। আবাসিক এবং অনাবাসিক মোট 6টি কেন্দ্রে আমরা সেই ভোট গ্রহণ করব। কার্জন হল কেন্দ্র, এটি পরীক্ষা হল। এখানে 3টি হলের ভোট গ্রহণ হবে। শারীরিক শিক্ষা কেন্দ্র, এখানে 3টি হলের ভোট গ্রহণ করা হবে। 2019 সালে সর্বশেষ ডাকসু নির্বাচন হয়। নাজমুল হুদা, RTV, ঢাকা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত এক আমেরিকান পুলিশ কর্মকর্তা সহ অন্তত 4 জন নিহত হয়েছেন। প্রাণ হারানো দিদারুল ইসলাম নিউ ইয়র্কের পুলিশ বিভাগের দায়িত্বে ছিলেন। এদিকে এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারী নিজেও আত্মহত্যা করেছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। ঘটনার বিস্তারিত থাকছে অর্ণব প্রসাদের রিপোর্টে। যুক্তরাষ্ট্রে প্রায় ঘটছে বন্দুকধারীদের হামলার ঘটনা। এতে বাড়ছে আতঙ্ক। এবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে প্রাণ ঝরল অন্তত 4 জনের। আহত হয়েছে বেশ কয়েকজন। সোমবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় সেন্ট্রাল ম্যানহাটনের 345 পার্ক অ্যাভিনিউতে অবস্থিত একটি বহুতল ভবনে হামলার ঘটনাটি ঘটে বলে জানায় মার্কিন গণমাধ্যম CNN। হামলার ঘটনায় নিহত পুলিশ কর্মকর্তার নাম পরিচয় নিশ্চিত করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। বাংলাদেশি বংশোদ্ভূত 36 বছর বয়সী দিদারুল ইসলাম 3 বছরেরও বেশি সময় ধরে নিউ ইয়র্ক পুলিশ বিভাগের দায়িত্ব পালন করেছেন। নিহত পুলিশ কর্মকর্তার অন্তঃসত্ত্বা স্ত্রী ছাড়াও 2 সন্তান রয়েছে। তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মেয়র এরিক। এদিকে হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন বন্দুকধারীর ছবি ও তথ্য প্রকাশ করেছে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ। নিউ ইয়র্কের পুলিশ কমিশনার জেসিকা টিশ এক সংবাদ সম্মেলনে হামলার বিষয়ে বিস্তারিত জানান। Carrying an M4 rifle in his right hand, he walks towards the building's entrance. শেন ডেভন তামুরা নামের 27 বছর বয়সী একজন যুবক একটি M4 রাইফেল নিয়ে ঘটনাস্থলে প্রবেশ করে। এরপর সেখানে থাকা ব্যক্তিদের উপর এলোপাথারি গুলি চালাতে থাকে। হামলার পর গুলি চালিয়ে হামলাকারী নিজেও আত্মহত্যা করেছে বলেও জানিয়েছে টিশ।
এ সময় হামলাকারীর গাড়ি থেকে আরেকটি পিস্তল, ম্যাগাজিন ও অন্যান্য আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। ঘটনার বিষয়ে অধিকতর তদন্ত শুরু করেছে নিউ ইয়র্ক পুলিশ। অর্ণব প্রসাদ, RTV। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।